কোচবিহার তোর্ষা নদীর তীরে কোচ রাজত্বকালে গড়ে ওঠা এক ঐতিহ্যবাহী হেরিটেজ শহর। এই শহরের এক প্রান্তে আছে সুবিশাল উচ্চ পার্বত্যভূমি, আর ঠিক অপর প্রান্তে আছে ডুয়ার্সের শান্ত স্নিগ্ধ সুন্দর মনোময় বনভূমি। এই শহর 1949 সাল অবধি স্বতন্ত্র ছিল, পরবর্তীতে ভারতের অংশ হয়। তো ফাইনালি আমরা কুচবিহার রাজবাড়ি, যেটা কুচবিহারের মেন আকর্ষণীয় একখানা দর্শনীয় স্থান, সেখানে আমরা চলে এসেছি। আর আমার পিছনেই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, মেন গেট, সেটাকে বলা হয় রাজবাড়ির সিংহদুয়ার। আর সেই সিংহদুয়ারের মধ্যে আমার মাথার পিছনেই দেখতে পাচ্ছ যে একটা হলোগ্রাম আছে বা রাজবাড়ির চিহ্ন আছে, ঠিক আছে। আর সেখানে একটা কথা লেখা আছে, যত ধর্মস্থ তো জয়। মানে এটা হলো ধর্মের জয় হোক। এটা মেবি সংস্কৃত, তো সেইটার মানে হলো এইটা। তো এইটা আছে সিংহদুয়ার, আর ঠিক সিংহদুয়ার থেকে পিছনে ঘুরে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে কুচবিহারের রাজবাড়িকে। তো আস্তে আস্তে আমরা কুচবিহারের রাজবাড়ির ভিতরে যাব। তো ইতিহাসে আমি অতটা ভালো নই, তো যতটুকু ইতিহাস আমি জানি রাজবাড়ি সম্পর্কে, সেই রাজবাড়ির ইতিহাস অল্প অল্প তোমাদেরকেও জানাবো। আর পুরো ভিডিওটার সাথে থাকো। রাজবাড়ির সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। বহু বছর পর আমি রাজবাড়িতে এলাম, কারণ আমার জন্মসূত্রে কুচবিহার হলো আমার মামার বাড়ি। তো মামার বাড়িতে ছোটোবেলা থেকে বহুবার এসছি, কিন্তু রাজবাড়িতেও বহুবার এসছি, কিন্তু এই আজকে যে এলাম প্রায় 10-15 বছর পর এলাম। রাজবাড়ি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। প্রথমবার দর্শন রাজবাড়ি একদম। আর পৌলমীর তো প্রথম রাজবাড়ি দর্শন, এবং এর আগেও 2-3 বার যখন কুচবিহারে আসা হয়েছে নানান কারণে, রাজবাড়ি কিন্তু ঘোরা হয়নি। আলটিমেটলি এইবারে আমরা রাজবাড়িতে আসছি। আর যেহেতু কুচবিহারটা আমার খুব পরিচিত একটা শহর, এবং চাকরি সূত্রেও আমি এখানে প্রায় 2-3 বছর থেকেছি, তো সেই কারণে তোমাদেরকে এই শহরটার পরিচিতি ঘটানোটা একটা খুবই জরুরি। কারণ এত জায়গায় যাই, এত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে তোমাদের ইনফরমেশনগুলো দিই, অথচ আমার এত চেনা একটা শহর, একটা রাজকীয় শহর কুচবিহার, তো সেখানের সমস্ত যেগুলো মেন আকর্ষণীয় জিনিস, সেইগুলো তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে। তো শুরু করছি হলো রাজবাড়ি দিয়ে, কুচবিহার রাজবাড়ি। তাহলে আস্তে আস্তে রাজবাড়ির ভিতরের দিকে যাই। রাজবাড়ির ছোটোখাটো যে সমস্ত ইতিহাস আমার জানা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সালে মহারাজ নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে এই সুন্দর রাজবাড়িটি তৈরি করা হয়। এই রাজবাড়ির আদলটা লন্ডনের বাকিংহাম প্যালেসের মতো অনেকটা। তো তখন এই রাজবাড়িটার নামকরণ ছিল ভিক্টর জুবলি প্যালেস। তার বেশ কিছু বছর পর যখন এই শহরটার নামকরণ করা হয় কোচবিহার, সাথে সাথে রাজবাড়িটারও নাম চেঞ্জ করে রাখা হয় কোচবিহার রাজবাড়ি। কুচবিহারের রাজবাড়ি মূলত কিন্তু ইট দিয়ে তৈরি। এখানে কিন্তু কোনো স্ট্রাকচারে বালি বা সিমেন্টের কোনো ব্যবহার হয়নি। আর রাজা নৃপেন্দ্রনারায়ণ কিন্তু খুব শৌখিন ছিলেন, এবং এই রাজবাড়ি যেই সময় তৈরি করা হয়েছে সেই সময় কিন্তু ইটালীয় নবজাগরণ কিন্তু চলছে সারা বিশ্বে। আর তার ছোঁয়া একটা ক্লাসিক্যাল স্টাইল কিন্তু এই রাজবাড়ির সমস্ত আর্কিটেকচারে দেখা যায়। এখানে স্তম্ভের মধ্যে যে সমস্ত ডিজাইন আছে, সেগুলো কিন্তু ওই ইটালিয়ান স্টাইলের যে ডিজাইন, সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। রাজবাড়ির ভিতরে যেতে যেতে তোমাদের আরও দেখাবো যে রাজা কতটা শৌখিন ছিলেন, এবং সেই সময়ে রাজ পরিবার কী কী তে ইন্টারেস্ট ছিল, এবং তারা কিভাবে যুদ্ধ করতো, কিভাবে তাদের জীবনশৈলী তারা যাপন করতো, সেই বিষয়গুলো কিন্তু রাজবাড়ির ভিতরে গেলে আরও ভালো করে বোঝা যাবে। আর এই রাজবাড়ি কিন্তু প্রথমত 3 তলার ছিল, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি রাজবাড়িটা 2 তলা। সেটার কারণ হলো 1897 সালে আসামের ভূমিকম্পে কিন্তু এর উপরের তলটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, এবং এখন যে অবশেষটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 2 তলা। এবং এই রাজবাড়ি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হলো ইন্ডিয়ার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে।
এখন আছে, তত্ত্বাবধানে আছে এবং পুরো মেনটেন্যান্সটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করছে। প্রায় হয়তো আমি বলেছিলাম যে 10-15 বছর আগে আমি রাজবাড়িতে এসেছিলাম, তখন কিন্তু এতটা মেনটেন ছিল না। এখন ওরা নানানভাবে স্ট্রাকচারাল চেঞ্জেস করেছে এবং মেনটেনেন্স করেছে। তো সেই সময়ে অনেক কিছু আমি দেখে গেছি পুরনো রাজবাড়ি, যেই সময় রাজবাড়িটা একদম ইনট্যাক্ট ছিল। তো সেই গল্পগুলো ভিতরে গিয়ে গিয়ে বলবো। আমার পিছনেই আছে একটা বিশাল আকৃতির হাতির মাথা, দ্য এলিফ্যান্ট স্কাল। তো আমরা ঢোকার সময় দেখছিলাম একটা জায়গায় পুরো রাজ পরিবারের সমস্ত ছবি আর কিছু তথ্য লেখা আছে। তার থেকে এটা বোঝা গেল এই রাজ পরিবারটি ভীষণ পটু ছিলেন, শিকারী, বিভিন্ন রকমের শিকার করতে ভালোবাসতেন। তো এই যে হাতির মাথাটা যখন ওনারা শিকার করেছিলেন, তার একটা অরিজিনাল ছবি তখনকার সময় তোলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ওখানে টানানো আছে। আর এটা আমরা লাইভলি দেখতে পাচ্ছি কয়েকশো বছর পরে। তো যেভাবে এরা সংরক্ষিত করেছে, একটা বেশ রোমহর্ষক ব্যাপার জিনিসটার মধ্যে। আর সামনে থেকে এত বড় হাতির মাথা দেখার সৌভাগ্যটাও প্রথমেই বেশ ভালো লাগে। এবার আমরা মেন নিচে দালান বাড়িটা দেখে উপরের দিকে উঠছি। এখানে হলো কাঠের সিঁড়ি। এবার কাঠের সিঁড়ির বিশেষত্বটা তোমাদের বলে দিই যে কাঠের সিঁড়ি করা হয় এই রাজবাড়িতে, যে রাজারা যখন আসে যাতে সবাই অ্যাটেনশন পায় যে রাজারা আসছে, সেই আওয়াজটা দেওয়ার জন্যই কিন্তু কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। রাজবাড়িতে কিন্তু প্রায় 20-30% খালি খোলা আছে, নর্মাল ভিজিটাররা ভিজিট করতে পারবে। আর দেখতে পাচ্ছ এখানে অর্ধেকই মানে প্রায় 70-60%ই কিন্তু কনস্ট্রাকশন এরিয়া বা রেস্ট্রিক্টেড এরিয়া। এবার আমি এই রাজবাড়িতে যখন বললাম যে 10-15 বছর আগে যখন এসেছিলাম, তখন কিন্তু সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যায়নি এবং তখন কনস্ট্রাকশনও শুরু সবে হয়েছে, রেনোভেশন হচ্ছে। সেই সময় প্রচুর জিনিস দেখেছিলাম, যেমন কি সেই সময়ে রাজা এখানে যখন বললাম যে 1987-এ এই রাজপ্রাসাদ বানিয়েছে, তখন কিন্তু এখানে কনসিল ওয়্যারিং ছিল। মানে এখনকার আমরা বর্তমানে বাড়িতে কনসিল ওয়্যারিং করি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, সেই সময় কিন্তু কনসিল ওয়্যারিং ছিল। এবং সেই সময়ে রাজার আমলে যে ওয়েস্টার্ন যে WC যেটা বলি, ওয়েস্টার্ন কোমোড, এখন আমাদের কাছে অনেকের কাছেই সেটা পরিচিত নয় বা অনেকে ইউজ করি না, রাজারা কিন্তু সেই আমলে কিন্তু ইউজ করত। সেই সমস্ত ঘরগুলো কিন্তু সবই প্রায় বন্ধই রয়েছে, কিছু কিছু জায়গায় খালি মিউজিয়াম করে আমাদের দেখানো হচ্ছে। এবং এই রাজবাড়ির পাশেই কিন্তু একটা দিঘি আছে। তো সেই দিঘি অবধি যাওয়ার কিন্তু এখানে একটা সুড়ঙ্গ পথের রাস্তাও ছিল, সেইটাও কিন্তু তখন আমি দেখে গেছি। তখন তো ইউটিউব বা মোবাইল এত বেশি ছিল না, তাই ভিডিও করার অপশান হয়নি। সেই সমস্ত এরিয়াগুলো কিন্তু সম্পূর্ণ একদম বন্ধ করে দিয়েছে এবং রেস্ট্রিক্ট করে দিয়েছে সেই সমস্ত জায়গাগুলো। তো যাই হোক, সেগুলো জনসাধারণের জন্য এখন আর দেখানো যাচ্ছে না। এটা আমি দেখেছি বলে, আমি উইটনেস আছি বলে তোমাদের জানাতে পারলাম। হয়তো তোমরা বলতে পারো যে ভুলভাল গল্প, কিন্তু তা নয়। আমি এটা আমার ছোটোবেলায় যখন এসেছি তখন আমি দেখেছি নিজের কাছে। এখানে রাজবাড়িতে কিন্তু তোমাদের কাউন্টার থেকে টিকিট কাটলে 25 টাকা পার হেড টিকিট কেটে কিন্তু ঢুকতে হবে। আর তোমরা যদি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেরিটেজ সাইটগুলোর জন্য যে টিকিট পাওয়া যায় অনলাইনে যদি টিকিট কাটো, তাহলে কিন্তু 20 টাকা তোমাদের টিকিট এখানে দাম পড়বে। আর আরেকটা জিনিস যে এখানে মোবাইল ক্যামেরা আর DSLR ক্যামেরা অ্যালাউড, কিন্তু গোপ্রো বা যেগুলো দিয়ে ভিডিওগ্রাফি করা যায়, যে সমস্ত ক্যামেরা বা ড্রোন, এগুলো কিন্তু একদমই অ্যালাউ নয়। তো আমাদের তাই এখানে এসে আবার আমার গোপ্রোটাকে কোথাও একটা বাইরে রেখে তারপরে কিন্তু আসতে হয়েছে, ঠিক আছে? এই জন্য এখানে একটু টাইম লেগে গেছে প্রচুর। আর আরেকটা জিনিস বলার, যে এখানে এখন অনেকটাই বললাম যে তোমাদের দেখলে যে ভিতরে প্রহিবিটেড, ঢুকতে দিচ্ছে না। আর আরেকটা জিনিস, আমি যখন আগে এসেছিলাম এখানে প্রচুর আর্কিটেকচার ছিল দামি দামি, সেগুলো কিন্তু এখন রিপ্লেসড হয়ে গেছে।
ইভেন আমরা ওখানে যে সমস্ত মদিরা খাওয়া যে সমস্ত গ্লাস বা যে সমস্ত কিছু দেখলাম, ওর মধ্যে লেখা আছে, দাম লেখা আছে 320 টাকা, 250 টাকা। তার মানে বোঝাই যাচ্ছে যে এইগুলোকে ডুপ্লিকেট রিপ্লেস করে রাখা হয়েছে। অরিজিনাল অনেক কিছু কিন্তু এখান থেকে চুরি গেছে, যেটা আমি বললাম যে 10-15 বছর আগে যেগুলো এসেছিলাম, এবং এখানে প্রচুর ব্রাশের বড় বড় লক ছিল দরজাগুলোর মধ্যে লাগানো, সেগুলো কিন্তু একদমই নেই। মানে রেনোভেশনের টাইমে কিন্তু প্রচুর জিনিস মিসিং হয়েছে, অনেক কিছু দেখানোর জন্য লোককে ইম্পোর্ট করে লাগানো হয়েছে, ঠিক আছে, যেগুলো অরিজিনালিটি সেটা মেনটেন হয়নি। এই সমস্ত কিছু কিছু ফ্যাক্টর আছে, তার জন্য কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আরও বেশি করে পরিবেটের আমার মনে হয়। ঠিক আছে, যাই হোক, এখানে এখন রাজবাড়িটা আমরা দেখে বেরোবো, আর কুচবিহারের বাকি আরও কী কী জিনিস দেখানোর আছে সেগুলো তোমাদের ভিডিওটাতে দেখাবো। তা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি কুচবিহারের মদনমোহন বাড়িতে, বিশ্ববিখ্যাত একটা জায়গা মদনমোহন মন্দির। আর এই মন্দিরটা একদম কুচবিহারে কিন্তু প্রাণ কেন্দ্রে আছে। কুচবিহার রাজার আমলে কুচবিহারে কিন্তু প্রচুর মন্দির তৈরি হয়েছিল, এই মদনমোহন মন্দির কিন্তু তার মধ্যে অন্যতম একখানা আকর্ষণীয়। এবং এই মন্দিরকে কেন্দ্র করেই রাস পূর্ণিমার সময় কিন্তু কুচবিহারে একটা উত্তরবঙ্গের বিরাট বড় কিন্তু মেলা হয়, রাস মেলা। তো তখন তো মন্দির আরো নতুনভাবে সেজে ওঠে। তো এখন আপাতত আমরা মন্দিরের একদম ভিতরে প্রবেশ করছি, আর মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার পিছনেই রয়েছে মদনমোহনের মূল মন্দির, যেখানে কমপ্লিট সোনা দিয়ে তৈরি মদনমোহনের মূর্তিটি রাখা। এছাড়াও এই মন্দিরের পাশে রয়েছে আরও 3টে খুব সুন্দর মন্দির। একটা হলো মা কালী, একটা হলো মা তারা, আর একটা হলো মা ভবানী। এই মদনমোহনের যে মন্দিরটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে কিন্তু তৈরি হয়েছিল, আর এইটার তৈরি সময়কাল ছিল 1884 থেকে 1889। এই সময়ের মধ্যে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। আর আরেকটা ব্যাপার, এটা অনেকেই জানে না, যে মন্দিরে এখন যে মদনমোহনের মূর্তি আমরা দেখতে পাই, এটা কিন্তু দ্বিতীয়। রাজার আমলে অষ্টধাতুর মূর্তি এখানে ছিল, কিন্তু বিগত 10-15 বছর আগে সেই মূর্তিটা চুরি হয়ে যায়, এবং এখন এটা একখানা দ্বিতীয় ওই একই রকম রাজার আমলের মূর্তির সংস্করণেই কিন্তু একটা মূর্তি তৈরি করা হয়েছে। আমরা এখন চলে এসেছি বানেশ্বরে। যদিও বর্তমানে বানেশ্বরটা কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, কিন্তু আগে এইটা কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যেই পড়তো। আর এই মন্দিরটাও কিন্তু কুচবিহারের রাজবংশের আমলে বা রাজাদের আমলেই কিন্তু তৈরি হয়েছে। শিব মন্দির, খুবই জাগ্রত শিব মন্দির এই অঞ্চলের। তো এই শিব মন্দিরটা চলো তোমাদের চত্বরটা ঘুরিয়ে দেখাই, আর এখানেও কিছু কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের জানাবো। বানেশ্বরের শিব মন্দির এক্স্যাক্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল সেইটা নিয়ে প্রচুর দ্বিমত আছে, এবং এর প্রতিষ্ঠার এক্স্যাক্ট ডেটও কিন্তু প্রায় কারোরই জানা নেই। তবে এখানকার যে লোকাল বা প্রবীণরা, তাদের মুখ থেকে যেটুকু শোনা গেছে, যে কোচবিহারের রাজা নরনারায়ণ এটাকে প্রথম প্রতিষ্ঠা করেছে, তারপরে এইটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে বিভিন্নভাবে। আর এর আগে যে তোমাদের বলেছিলাম যে আসামের ভূমিকম্পতে রাজবাড়ির কিছুটা অংশ ধসে গেছিল, ঠিক তেমনি আসামের ভূমিকম্পের জন্য এখানে যে মূল মন্দিরে যে শিবলিঙ্গ আছে, সেইটার গর্ভগৃহটাও কিন্তু মূল মন্দিরের থেকে প্রায় 10 ফুট নিচে ঢুকে যায়। আর এই মন্দিরটাও কিন্তু দেখতে পাবে যে একটুখানি টিল্টেড আছে, একটা সাইড একটু ব্যাকা মতন আছে। তো মূল মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো আমরা চেষ্টাও করবো না ফটোগ্রাফি করার। তো এই ছিল এখানকার মন্দির, এবং এটা কিন্তু খুব জাগ্রত মন্দির, যে শিব চতুর্দশীর সময় কিন্তু এখানে প্রচুর বড় পুজো হয়, এবং এই অঞ্চলে কিন্তু প্রচুর মেলাও হয়। খুব জাগ্রত মন্দির। তো আমরাও ভিতরে গিয়ে অল্প করে পুজোটা দিয়ে দেবো। বানেশ্বর মূল মন্দিরের পাশে খুব সুন্দর একটা দিঘি আছে। এটিকে ঠিক পুকুর বলা চলে না, বিকজ পুকুরের থেকে একটু বড় আয়তক্ষেত্র জুড়ে ব্যাপারটা আছে। তো এই দিঘিতে প্রচলিত আছে মোহন প্রচুর পাওয়া যায়। তো মোহনটা কি জিনিস? মোহন হচ্ছে একটা বিরল প্রজাতি কচ্ছপ,
তো এটাকে বেসিক্যালি বলা হয় ব্ল্যাক সফট শেল টর্টওয়েজ। তো এখানে প্রায় 300-400-র ওপরে একটা সময় কচ্ছপ ছিল। তো ধীরে ধীরে যত দিন গেছে, যুগ গেছে, এটাকে আগেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে নিয়েছে, এখন পুকুরের কাছে যেতে যায় না। আগে প্রচলিত ছিল এই দিঘিটার সামনে এসে যদি কেউ মোহন বলে ডাকতো, অনেক কচ্ছপ একসঙ্গে চলে আসতো, মানে ইট সিমস লাইক কি ওদের কান আছে আর ওরা শুনতে পায় আর চলে আসে। তো এটা ভীষণই খুব সুন্দর ব্যাপার। আমিও প্র্যাকটিক্যালি এখানে এসে দুবার মোহন মোহন বলেছি, বাট কারো সেরম দেখা পাওয়া যায়নি। আর একটা কচ্ছপের দেখা আমরা পেয়েছি বেশ বড় সাইজের, তো সেটাও তোমাদের দেখানো হবে। তো এই জিনিসটা এখন আমি দিঘির পাড়ে বসে উপভোগ করছি। তাহলে এই ছিল কুচবিহারের মূল দর্শনীয় স্থানগুলো। প্রথমেই রাজবাড়ি, তারপরে হলো আমাদের মদনমোহন বাড়ি, আর শেষে হলো এই বানেশ্বর শিব মন্দির। তো এখানে এসে আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর খুব করে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ঠকো সাবস্ক্রাইব। বাই।